ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যে বিশেষ অতিথি রয়েছে, তার নাম হচ্ছে সুরঞ্জনা বোস। সুরঞ্জনা একজন সাইকোলজিস্ট এবং একজন স্পেশাল এডুকেটর। তো সুরঞ্জনার সাথে আজকে আমরা কথা বলবো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে। তো অনেক, অনেক ধন্যবাদ সুরঞ্জনা ১ম এই তোকে যে আজকে এই লাইভ ডিসকাশন এ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তোকেও তো ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এখানে ডাকার জন্য। হ্যাঁ, তো রঞ্জনা আজকে আমরা তো কথা বলবো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে। তো হ্যাঁ তার আগে আজকে যেটা মানে আজকের দিনটা যে কারণে খুব মুখ্য সেটা হচ্ছে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ বিশ্ব আন্তর্জাতিক হ্যাঁ প্রতিবন্ধী হ্যাঁ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। তো সেখান থেকে আমরা আজকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে কথা বলবো। তো শুরুতেই যে ব্যাপারটা তোর কাছে জানার চেষ্টা করব যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি জিনিসটা কি? মানে যদি আমরা জানার চেষ্টা করি যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আমরা শুনি অনেক সময় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে। কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বিষয়টা কি? তুই যদি একটু আমাদের কাছে একটু ব্যাখ্যা করিস। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিটা মেনলি বলতে পারি সেটা একটা কন্ডিশন, মানে একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন। এর মানে এটা মেনলি চাইল্ডহুড থেকেই শুরু হয়, মোটামুটি 18 থেকে 22 বছরের মধ্যেই শুরু হয়। এবার এর ফলে আমাদের কি হয়, আমাদের যে ধর বিভিন্ন রকম লার্নিং বলতে পারিস পড়াশুনোর ক্ষেত্রে, বা এছাড়াও ছোট ছোট কাজ যেগুলো, সেগুলো যাদের ধর নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশনটা ঠিকঠাক তৈরি হয় না, তাদের ক্ষেত্রে এই কাজগুলোয় তারা স্বাভাবিকভাবে করতে পারে না। তাদের বিভিন্ন রকম অসুবিধে হয় এবং সাহায্যের প্রয়োজন হয়। তাদের সাহায্য নিতে হয় আর কি সবার জন্য, সবার থেকে মানে সাহায্য নিয়ে তাদের এই কাজগুলোকে করতে হয়। তারা স্বাভাবিকভাবে সেই কাজগুলো করতে পারে না। এবার আমরা এই যে মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এটা আর কি মানে রেঞ্জ থাকে বিভিন্ন। মাইল্ড হয়, যারা মাইল্ড হয়, মাইল্ড যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিটা মাইল্ড হয়, তারা হয়তো খুব ছোটখাটো প্রবলেম হয়। আর যারা ধর সিভিয়ার হয়, তাদের ক্ষেত্রে প্রবলেমটা অনেকটাই বেশি হয়। তারা হয়তো ইন্ডিপেন্ডেন্টলি মানে কোনো কাজ করতেই পারে না। যাদের ক্ষেত্রে মাইল্ড হয়, তাদের হয়তো কিছু কিছু জায়গায় প্রবলেম হয়, কিন্তু তারা হয়তো নিজেদের কাজগুলো ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে। ট্রেনিং এর ফলে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে, হয়তো টাইম লাগে কিন্তু করতে পারে তারা। এটাই হচ্ছে মানে মেনলি আর কি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলতে পারিস আর কি। আচ্ছা। তো মানে যেটা আমরা বুঝতে পারলাম যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে যেটা বললি সেটা হচ্ছে এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। হ্যাঁ, কন্ডিশন একটা অবস্থা আর কি। কন্ডিশন। আচ্ছা। হ্যাঁ, মানে ডিসঅর্ডার নয়, এটা কন্ডিশন একটা। কন্ডিশন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো মানে এটারই আগে নাম ছিল মেন্টাল রিটার্ডেশন, তাই তো? মেটাল রিটার্ডেশন। পরবর্তীকালে এটাকে চেঞ্জ এখন করা হয়েছে। হুম। এখন মানে তোর DSM-5 টিয়ারে এখন যে নামটা হয়েছে IDD, আচ্ছা। ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে রিসেন্ট ডেভেলপ। যে নামটা। হ্যাঁ আচ্ছা। মানে যেটা তাহলে আমরা বোঝার চেষ্টা করলাম, তুই যেটা বলছিলি যে স্বাভাবিকভাবে আমরা কাজ করতে পারি না। মানে যাদের এই না, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হ্যাঁ হ্যাঁ জায়গায়, হ্যাঁ। অর্থাৎ মানে স্বাভাবিকভাবে মানে যদি আমাদেরকে একটু এই ব্যাপারটাকে আরেকটু বিশদে যাস যে মানে কি কি ধরনের সিমটমস ওরা দেখা যেতে পারে, মানে স্পেসিফিক কি কি সিমটমস দেখা যেতে পারে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রে, যে স্বাভাবিকভাবে আমরা কোন কাজগুলো রয়েছে যেগুলো আমরা করতে পারি না, মানে সেটা আমাদের কি কগনিটিভ লেভেলে না আমরা অ্যাডাপটিভ লেভেলে বলছি, অর্থাৎ আমাদের সোশ্যালি আমরা সেই কাজগুলো করতে পারছি না, না আমরা ডেইলি যে আমাদের যেটা বলছি ধর আমাদের পড়াশুনো করা, হ্যাঁ, খাওয়া দাওয়া করা, এই কাজগুলো করতে আমাদের অসুবিধা হচ্ছে। ধর এটাকে আমরা দুটো সিমটমে ভাগ করতে পারি। একটা ধর ইন্টেলিজেন্স রিলেটেড সিমটম বলতে পারি। ইন্টেলিজেন্স রিলেটেড সিমটমে ধর আমাদের যেটা হয়, যেটা হচ্ছে ধর পড়াশুনো করতে বা স্কুলে গিয়ে আমরা কোনো কাজ শিখছি। একটা স্বাভাবিক বাচ্চা যে কাজটা যত কম সময়ের মধ্যে শিখে ফেলতে পারবে, যাদের মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিটা দেখা যায়, তাদের হয়তো সেই কাজটাই শিখতে সময় লাগবে। মানে ধর আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধর একটা কাজ, ধর টয়লেট ট্রেনিং বল বা কিছু বল, যে কাজটা একটা স্বাভাবিক বাচ্চা হয়তো দুবারে শিখে ফেলতে পারছে, এবার যাদের ধর ইন্টেলেকচুয়াল ডিসেবল থাকবে তাদের ক্ষেত্রে হয়তো 5 বার বা 10 বার শেখাতে হচ্ছে। সেটা নির্ভর করে লেভেলের ওপর। ধর মাইল্ড, যারা মাইল্ড হয় তাদের হয়তো মানে আরেকটু বেশি পরিমাণ ট্রেনিং দিলেই তারা সেটা মানে সেগুলো ক্যাপচার করে নিতে পারে। ধর সিভিয়ার এর ক্ষেত্রে হয়তো পারেই না করতে, তাদের লাইফ লং
মানে হেল্পের প্রয়োজন হয় আর কি। এইটা। তা এবার ধর সিম্পটম গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ধর ইন্টেলিজেন্স রিলেটেড, যেটা ইন্টেলিজেন্স রিলেটেড সিম্পটমস যেগুলো, সেটা হচ্ছে ধর কোনো কাজ শিখতে লেট হয়, তারপর পড়াশুনোর ক্ষেত্রে ধর মানে পড়তে রিডিং পড়া এটাতে মানে স্লো লেট হয়, তারপর ধর ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তারপর জাজমেন্ট বা কিছু এগুলোর ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই প্রবলেমগুলো মোটামুটি দেখা যায়। তারপর ধর প্রবলেম সলভিং এর ক্ষেত্রে মানে ওদের প্রবলেম সলভিংটা ওরা করতে পারে না, এইগুলো আর কি। এই প্রবলেমগুলো দেখা যায়। এটা ধর আমরা যদি ধরি ইন্টেলিজেন্স রিলেটেড সিমটমস। এবার অ্যাডাপটিভ লেভেলের সিমটমস তোকে একটু আগে আমি যেগুলো বলছিলাম, ধর এই টয়লেট ট্রেনিং, এগুলোতে প্রবলেম হয়। আচ্ছা, আর তারপর ধর মানে সেলফ কেয়ার বা নিজেরা নিজেদের মেডিকেশন ওষুধ খাওয়া, এইগুলোতে প্রবলেম হয়। আর ওদের আর একটা যেটা প্রবলেম দেখা যায় ওদের ক্ষেত্রে, একটা যেটা হয় যে মানে ধর অপরিচিত বা মানে ওদের মানে যেটাকে আমরা বলে থাকি মানে ল্যাক অফ স্ট্রেঞ্জার ডেঞ্জার, মানে ধর অপরিচিত কারোর কাছে চলে গেল। একটা স্বাভাবিক বাচ্চা যেরকম মানে ধর নিজেদের মানে নিজের লোক বা বাইরের লোকের ক্ষেত্রে ডিফারেন্স করতে পারে, ওরা সেইটা করতে পারে না। আরো বিভিন্ন প্রবলেম হতে পারে, যেমন ধর তোর মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, মানে ধর ওরা এইটা বুঝতে ওদের অসুবিধে হয় যে মানে আমাকে এই টাইমের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। এছাড়াও আচ্ছা, ধর মানি ম্যানেজমেন্টটা করতে পারে না, এইটাতে প্রবলেম হয়। এইরকম আচ্ছা। মানে প্রবলেম গুলো মোটামুটি দেখা যায় আর কি। মানে আমরা যেটা জানার মানে বোঝার চেষ্টা করলাম মানে তোর কথার মাধ্যমে সেটা হচ্ছে যেই প্রবলেম গুলো অর্থাৎ যে সিমটমস গুলো আমরা দেখতে পাচ্ছি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রে সেটা খুব মানে আমাদের সমাজে আমরা যে সমাজে বাস করি সে সমাজে এই প্রবলেম গুলোকে আমরা অন্যরকম ভাবেও ডিফাইন করি। হ্যাঁ, 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 হয়তো তার মানসিকভাবে তার একটা মানে মানসিক ভারসাম্য ঠিক নেই। যে এই বাচ্চাটা পাগল। এই ধরনের নানান হ্যাঁ, রকম একটা হ্যাঁ, ট্যাগ হ্যাঁ, দিয়ে দিচ্ছি তাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি টা ১ম এ আমরা বুঝলাম যে এটা একটা একটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল একটা স্টেজ, কন্ডিশন একটা হ্যাঁ, কন্ডিশন হুম, হুম, নট আ ডিসঅর্ডার। বাট আমরা যেটা সেই সমাজে বসবাস করছি, সেই সমাজে আমরা এটাকে ডিসঅর্ডার হিসেবে ট্যাগ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, এটা যে আমাদের মধ্যে একটা খুব বড় মিসকনসেপশন রয়েছে যে এই আইডি হ্যাঁ, নিয়ে অর্থাৎ ইন্টেলেকচুয়াল আইডিডি বললি তুই হ্যাঁ, ইন্টেলেকচুয়াল এবার তোকে আমি ডেভেলপমেন্ট। হুম, হুম, তোকে আমি হুম, একটা মিসকনসেপশনের একটা জায়গা রয়েছে যেটা আমি তোকে বলবো, যেটা হচ্ছে হুম, আমরা মানে মোটামুটি আইকিউটা মানে আমরা কি করে বুঝবো যে তার আইকিউ মানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার রয়েছে। হুম, হুম, ফার্স্ট হুম, আমরা একটা পার্ট যেটা দেখি, আমরা ধর একটা আইকিউ টেস্ট করি, যাকে আমরা বলি আচ্ছা, ইন্টেলিজেন্স কোশেন্ট টেস্ট করি হুম, একটা। সেইখানে তার স্কোর যদি 70-র নিচে আসে বা আচ্ছা, 70 হয়, তাহলে আচ্ছা, আমরা তাকে ইন্টেলেকচুয়াল ডিসেবল বলে আমরা ধরতে পারি সেটা। যেটা আচ্ছা, আমাদের নর্মালের ক্ষেত্রে আইকিউটা ধর ১০০ থেকে ১২০ হয়, নর্মাল যারা হুম, আইকিউ হুম, হুম, লেভেলটা। কিন্তু হুম, এটা মানে এটা একটা মিসকনসেপশন আছে, আমরা হয়তো বলবো যে ৭০-এর নিচে মানেই তার ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার, কিন্তু অ্যাকচুয়াল এটা নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় ধর হয়তো হুম, আইকিউ লেভেল ৭০-এর নিচে মানে টেস্ট করে এসছে ৭০-এর হুম, নিচে, কিন্তু হুম, সে কিন্তু স্বাভাবিক কাজ করতে পারে বা তার মানে কাজ করার রেঞ্জটা ভালো। হ্যাঁ, আচ্ছা, আবার অনেক ক্ষেত্রে হয় যে আইকিউ লেভেল হয়তো হাই, কিন্তু তার কিন্তু বিভিন্ন রকম কাজ করতে প্রবলেম হয়। তো হুম, সুতরাং এইটা নিয়ে আমাদের একটা মিসকনসেপশন আছে। আমরা সবসময় এটাই ধরে নেব না যে আইকিউটা সবসময় হুম, 70 র নিচে হলেই যে তোর ইন্টেলেকচুয়াল ডিসেবল তা কিন্তু নয়। আরো বিভিন্ন আচ্ছা। সিম্পটম দেখে আমাদের সেটাকে ধরতে হবে আরকি। মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা হ্যাঁ, তুই বললি। হ্যাঁ, সেটা শুধুমাত্র মানে আইকিউ দিয়ে আমরা মেজার করছি শুধুমাত্র। মেজার করছি। কিন্তু ওটা একটা আ পার্ট। পার্ট মানে সেটা ৭০ হ্যাঁ, এর নিচে থাকলে বা ৭০ এরকম তার নিচে থাকলে সেটাকে আমরা হ্যাঁ, আ ইন্টেলে আ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলছি। কিন্তু সবসময় যে সেটা হচ্ছেই তাও নয়। হ্যাঁ, অনেকের তা আইকিউ 70 এর নিচে থাকলেও তারা হয়তো কিছু, কিছু কাজ রয়েছে যেগুলো আ এই আইডির ইন্ডিপেন্ডেন্টলি ক্ষেত্রে করতে প্রবলেম পারে। হচ্ছে, হ্যাঁ, সেটা তারা করতে পারছে। কিন্তু হ্যাঁ, আবার অনেকের হাই হচ্ছে সেখানে তাদের গিয়ে একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড হ্যাঁ, হাই হচ্ছে কিন্তু তাদের একটা প্রবলেম হচ্ছে। আ হচ্ছে। সেখানে সেখানে কি মেইনলি তাদের অ্যাডাপটিভ লেভেলে মানে সোশ্যাল স্কিল রিলেটেড মেইনলি প্রবলেম হয় নাকি?
হ্যাঁ, হ্যাঁ, সোশ্যাল স্কিল রিলেটেড প্রবলেম হতে পারে, বা তোর লার্নিং মানে পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। অনেকেই আমরা আচ্ছা। হয়তো দেখছি যে তার আইকিউ হুম, লেভেলটা ভালো, কিন্তু সে হুম, হুম, পড়াশোনাটা হয়তো ঠিকঠাক করতে পারছে না। এখন হুম, আমরা মানে দেখি অনেক জায়গায় ক্ষেত্রেই ধর পড়াশোনাটা পড়াশোনা করতে পারছে না বা কিছু, তাদের ক্ষেত্রে হয়তো মানে সেই আইকিউটা মেজার করা হয়। কিন্তু তাদের হুম, হয়তো হুম, আইকিউ লেভেলটা ভালো আসছে, কিন্তু তাও কিন্তু মানে অ্যাডাপ্টেশনটা হচ্ছে না, বা problem। লার্নিং এ প্রবলেম হচ্ছে। হয়তো হুম, তাদের মানে সোশ্যালি তারা হয়তো মিশতে পারছে না ঠিকঠাক ভাবে, বুঝতে কথা পারছে বলতে না। পারছে না, হ্যাঁ, হয়তো এমন সেটা এমন কথা বলে দিচ্ছে হ্যাঁ, সেখানে গিয়ে হয়তো মানুষের প্রবলেম হচ্ছে আর কি, এটা হ্যাঁ, একটা ব্যাপার। সেটাই। তো তো মানে এই, হ্যাঁ, বল। আচ্ছা। এই মানে এটা একটা মিসকনসেপশন রয়েছে আমাদের মধ্যে আরকি। হুম, হুম, হুম। তো এটা তো ধর আমরা বোঝার চেষ্টা করলাম যে একটা তো বোঝার চেষ্টা করলাম যে এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এই বিষয়টা কি বোঝার চেষ্টা করলাম, এবং আ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আমরা কি ভাবে বুঝবো সেটা একটা বোঝার চেষ্টা করলাম, যে মানে দেখে সিম্পটমস গুলো, হ্যাঁ, অন্ততপক্ষে, এবং কিভাবে আমরা আইকিউ মেজার করে তারপর সেটাকে করে, সবসময় আইকিউ মেজার করলেই সেটার যে একটা ফ্রুটফুল একটা আসছে সেটা নয়। তো না। এবার যেটা জানার চেষ্টা করব তোর কাছ থেকে, যে সেটা যে কি কারণে আ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হচ্ছে মানুষের, মানুষ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির জায়গায় পড়ছে। কি কারণে হচ্ছে বা কি কারণ আছে? মানে একটা অবশ্যই নয়, অনেক কারণ হবে। তো হ্যাঁ, কি কারণে হচ্ছে? হুম, দেখ এবার আমরা এটার কারণটাকে আমরা ৩ টে ভাগে ভাগ করে নিতে পারি। এটা একটা আচ্ছা। বিফোর বার্থ হতে পারে। বিফোর হুম, বার্থ হুম, কারণ মানে কজটাকে আমরা ৩ টে ভাগে ভাগ করে নিতে পারি। একটা মানে বার্থের আগে হতে পারে, একটা হুম, বার্থের টাইমে হতে পারে, আর একটা হুম। বার্থের পরে হতে পারে। ঠিক আছে? আচ্ছা। তো আমি ফার্স্ট এ হচ্ছে প্রি বার্থটা দিয়েই শুরু করছি। প্রি বার্থে মানে আমরা যখন যেগুলো বাচ্চা মানে মায়ের পেটে আছে। জন্মানোর আগে প্রেগন্যান্সির টাইমে। ঠিক আছে। হ্যাঁ। হুম। প্রি-বার্থটা হুম। ১ম যে কারণটা যেটা মানে আমাদের সবের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেনেটিক। জেনেটিক আচ্ছা। রিজন হতে পারে, জেনেটিক হুম। মিউটেশন এর ফলে হতে পারে। যার কারণে আচ্ছা, আমাদের মানে ডাউন সিনড্রোম হতে পারে আচ্ছা, একটা। আচ্ছা। ওটাও একটা হুম। ইন্টেলেকচুয়াল মানে একটা ডিসেবিলিটির একটা ডাউন সিনড্রোম হতে পারে। আ আরেকটা বলতে পারি ফ্র্যাজাইল এক্স সিনড্রোম বলে একটা আছে, ওইটা হতে পারে। এইগুলো এগুলো মানে মূলত জেনেটিক মিউটেশন এর ফলে হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোর আচ্ছা। যেমনি ধর মানে আমি তোকে বলতে পারি যদি একটা একটু আমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাস, মানে এই ধর ফ্র্যাজাইল এক্স সিনড্রোম এর কথা বললি, এটাকে যদি একটু কি বোঝাস একটু আমাদের কাছে ছোট করে আরকি, যে কি ব্যাপারটা? ফ্র্যাজাইল ফ্র্যাজাইল এক্স সিনড্রোমটা বলতে পারিস মেইনলি একটা জেনেটিক কন্ডিশন। এটা একটা মানে আচ্ছা, জেনেটিক মিউটেশন এর ফলে হতে পারে আরকি। আচ্ছা। এবার এটার কারণে বিভিন্ন লার্নিং প্রবলেম হতে পারে। আর আচ্ছা, এটার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে, এই যে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম এটা কিন্তু হুম, ছেলেদের মধ্যে বেশি দেখা যায় মেয়েদের থেকে, আচ্ছা, এই আচ্ছা। সিনড্রোমটা। আরেকটা আরেকটা সিনড্রোম আছে যেটা হচ্ছে ডাউন সিনড্রোম। যেটার হুম, কারণ হচ্ছে ধর আ মানে এ একটা ক্রোমোজোম আমাদের হুম, ধর হুম, ক্রোমোজোম 21 যেটার হুম। একটা ডুপ্লিকেট তৈরি হলে আমাদের এই ডাউন সিনড্রোমটা হতে পারে। যাকে যাকে আমরা আচ্ছা, ট্রাইসোমি বলতে পারি আরকি। আচ্ছা, তো মানে আচ্ছা। অ্যাকচুয়ালি আমাদের মানে নরমালি 46 ক্রোমোজোম থাকে। আর এই ডাউন সিনড্রোম হলে আমাদের 47 ক্রোমোজোম নাম্বার একটা 47 হয়ে যায়। বেড়ে হুম, যায় হুম, হুম। একটা। বেশ। যার কারণে এই abnormalities গুলো মানে বিভিন্ন ধর আ প্রবলেম গুলো দেখা যেতে পারে। লার্নিং প্রবলেম বল বা হুম, সোশ্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার এ এই প্রবলেম গুলো দেখা যেতে পারে আরকি। হুম। তো এইটা হচ্ছে ফার্স্ট একটা জেনেটিক আরকি। হুম, হুম, জেনেটিক একটা ইয়ে। আচ্ছা, তারপর আরেকটা হতে পারে ধর ইনফেকশন। ধর প্রেগন্যান্সির আচ্ছা, অবস্থায় কোন রকম ইনফেকশন হলে আ হুম, ধর টক্সোপ্লাজমোসিস বলে একটা আছে বা রুবেলা হুম। এই ধরনের কোনো ইনফেকশন হলে কিন্তু সেটার ক্ষেত্রেও আইডি হতে পারে। আচ্ছা। আচ্ছা, আরো একটা আছে যে ট্রেটোজিনস, হ্যাঁ? বা আচ্ছা। যেটার ধর উম মানে বিভিন্ন কি বলবো যে মা যদি কোনো মানে সাবস্ট্যান্স মানে অ্যালকোহল বা এরম ধরনের কিছু নেয়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে আচ্ছা, আচ্ছা। বাচ্চার ক্ষেত্রে। হুম, টোব্যাকো হুম, বল, অ্যালকোহল বল সেটার ক্ষেত্রেও কিন্তু বাচ্চার প্রবলেম হতে পারে। এটা হুম, একটা হুম, হুম, হতে পারে। আর এছাড়াও বিভিন্ন মেডিকেল কন্ডিশন মানে মায়ের যদি কোনো কমপ্লিকেশন থাকে মেডিকেল, আ তার ক্ষেত্রেও ধর মানে হাই প্রেশার বল, হাই সুগার বল বা
থাইরয়েডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। থাইরয়েডটা মানে বাচ্চাকে কিন্তু খুব ভাবে এফেক্ট করতে পারে। আচ্ছা, এইটা তোর মানে প্রি বার্থ, প্রিন্যাটাল স্টেজের কথা বলছিস, হ্যাঁ। প্রিন্যাটাল স্টেজ। হুম, আচ্ছা, এবার বার্থের টাইমে যেটা হতে পারে, প্রথম যেটা হতে পারে যে ধর মানে বেবি বার্থের সময় যদি ব্রেনে অক্সিজেন কম পৌঁছয় তাহলে কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবল হতে পারে, যাকে আমরা হাইপক্সিয়া বলে থাকি আর কি। আচ্ছা, আচ্ছা। এটা একটা। আচ্ছা, হুম, আরেকটা হতে পারে প্রিম্যাচিওর বার্থ। বুঝতেই পারছিস যে টাইমের আগে যদি বাচ্চা জন্মে যায় সেক্ষেত্রে হুম, কিন্তু একটা প্রবলেম দেখা দিতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে অনেক সময় ধর বার্থের সময় বাচ্চার হুম, কোনো কারণে আঘাত লেগে গেল কিছু, বা সিজার আচ্ছা, করার সময় অনেক সময় আমরা শুনে থাকি যে লেগে গেল কাঁচি দিয়ে বা লেগে কিছু গেল দিয়ে। কিছু দিয়ে ব্রেনে, হুম, সেটার ক্ষেত্রেও কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হতে পারে। এটা হচ্ছে মানে বার্থ টাইম, হুম, এই তিনটে কারণ। হুম, আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো যে মানে আফটার বার্থ আর কি, হুম, হুম, মানে পরে কি হতে পারে। ধর হ্যাঁ, বাচ্চা ছোট অবস্থায় যদি ইনজিওর হয়, পড়ে যায় হুম, বা কিছু লাগে, ব্রেনে লাগে, সেটার হুম, কারণে হতে পারে। আচ্ছা, আচ্ছা, তোর অ্যাক্সিডেন্ট হলে হতে পারে আর কি। আচ্ছা, আচ্ছা, টক্সিক এক্সপোজার হলেও হতে পারে, যেমন ধর লেড বা মার্কিউরি, এটা কিন্তু আচ্ছা, মানে বাচ্চাদের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক। এটা হুম, হুম, মানে এটা হলেও মানে এটার যদি টাচে আসে সেক্ষেত্রেও হুম, কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিটা হতে পারে। আর বলতে পারিস ইনফেকশন, কোনো রকমের ইনফেকশন হলেও হতে পারে। ধর যেমন তোর মেনিনজাইটিস বা হুম, মিসেলস এইসবের কারণেও কিন্তু হতে পারে আর কি। হুম, এছাড়াও বিভিন্ন মেডিকেল কন্ডিশন হলে ধর এপিলেপসি বল বা বিভিন্ন হুম, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় আর কি ইন্টেলেকচুয়াল হুম, ডিসেবিলিটি হতে পারে। আচ্ছা। মোটামুটি মানে এইগুলোই আর কি কারণ। তার মানে তুই যেভাবে আমাদেরকে বললি কথাটা, সেটা হচ্ছে যে ৩ টে ভাগে ভাগ করলি। একটা হ্যাঁ, তুই ভাগ করলি বাচ্চা জন্মের আগের আগে পরিস্থিতিতে, মানে প্রেগন্যান্সি বাচ্চা জন্মের অবস্থায় সময়ের হ্যাঁ, সময়, একটা পরে। আরেকটা বললি যে বাচ্চা জন্ম হওয়ার পরে। এবং হ্যাঁ, ৩ টেকেই যেটা আমরা বুঝতে পারলাম যে ১ম টাতে বেশি করে যেটা মানে জেনেটিক কারণটা তুই আমাদের বললি, জেনেটিক, যেটা হ্যাঁ, হ্যাঁ, জেনেটিক মিউটেশন এর ফলে হচ্ছে। তারপর বাচ্চার সময় যেটা বললি যে অনেক সময় বাচ্চা হওয়ার সময় আরকি, সেটাতে অনেক সময় যেটা হয় যে ধর সিজার এর সময় কিছু একটা হচ্ছে প্রবলেম। মানে বা ব্রেনে পুরোটাই অক্সিজেন কম, হ্যাঁ, অক্সিজেনের পরিমাণ কম বা হওয়ার উম, ফলেও একটা সমস্যা দাঁড়াচ্ছে। হ্যাঁ, এবং যেটা তুই আরেকটা জিনিস খুব বললি সে ভালো লাগলো, সেটা হচ্ছে ওই আ সাবস্টেন্স অ্যাবিউজ এর কথা বললি যে মা হ্যাঁ, যদি কোন রকমের সাবস্টেন্স অ্যাবিউজ করে অ্যালকোহল বা এই ধরনের কিছু, হ্যাঁ, তো হ্যাঁ, সেক্ষেত্রে একটা কিন্তু এই আইডির সম্ভাবনা থেকে যায় এবং হ্যাঁ, পরবর্তীতেও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। থেকে মানে যায় বাচ্চা সেটা। হওয়ার পরে অ্যাক্সিডেন্ট এর পরে বা কোন একটা অ্যাক্সিডেন্ট বা তুই লেড বা মার্কারি এই ধরনের কথা বললি যে অনেক ইভেন সময় আমি অনেক হুম, হুম, আমি তোকে একটা কথা বলতে পারি, এটা কিন্তু একটা সিনড্রোমও হয় যে উম এই হুম, যে তুই যে একটু আগে কথাটা বললি যে অ্যালকোহল বা কি, ওটা একটা কিন্তু ফেটাল অ্যালকোহলিক সিনড্রোম বলে হুম, একটা সিনড্রোমও আছে। ওটাও হুম, কিন্তু হুম, এই সাবস্ট্যান্স অ্যাবিউজ এর ফলে দেখা যেতে পারে। ওইজন্য হুম, মানে এটা একটা মানে মেন বলা যেটা যে মানে প্রেগন্যান্সির সময় উম হুম, মা যতটা সম্ভব এই মানে পুরোপুরি এই একদম এই সাবস্ট্যান্স হুম, গুলো থেকে দূরে থাকা। হুম, মানে যতটা বুঝতে প্রিভেনশন নেয়া যায় আরকি। মানে যতটা সাবধানে থাকা যায় আরকি। বুঝতে পেরেছি। ওটাই। আচ্ছা, তার আগে আমাদের একটা প্রশ্ন আছে, সেটা আমি নিচ্ছি, হ্যাঁ? হুম। তুইও হয়তো দেখতে পাবি এই যে একজন প্রশ্ন করেছে আমাদেরকে যে বাচ্চাদের কি এই জিনিসটা বেশি হয়? মানে এই ব্যাপারটা যদি একটু বলিস। মানে অ্যাকচুয়ালি বাচ্চাদের হয়। এবার কোন এবার সময় হচ্ছে হুম, হুম। মানে এইটা মোটামুটি জন্মের আগে হয় এবং ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে পারে আরকি। আর এটা আচ্ছা। একটা বলবো, এটা একটা লাইফ লং মানে মানে এটা হুম, কিন্তু সারে যে তা না। হয়তো মেডিকেশনের মাধ্যমে মা মানে হুম। মেডিকেশন বলতে ওষুধপত্রের মাধ্যমে হয়তো আমরা জিনিসটাকে কমিয়ে বা কন্ট্রোল করে রাখতে পারি। কিন্তু এটা কিন্তু পুরোপুরি সারে না। আচ্ছা। এটাই তার হচ্ছে। মানে জন্মের সময় থেকে এটা আমাদের মধ্যে হতে পারে এবং হতে সেটা পারে, ১৮ থেকে ২৫ বছর অবধি আরকি। যেকোনো সময় হতে পারে আরকি। যেকোনো সময় হতে পারে। মানে জন্মের সময় থেকে ১৮ বছর থেকে ২২ বছর অবধি আরকি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি।
হুম। আমরা এক দুটো কমেন্ট জাস্ট নিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেবার। আ এবারে যেটা আরেকটা প্রশ্ন আমার ব্যাপারটা সেটা হচ্ছে ধর বিভিন্ন রকমের আমরা যে ডিসেবিলিটি গুলো দেখি বা ডিসঅর্ডার এর জায়গায় যদি বলি সেটা দেখি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধর আ মানে ধর এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির সাথে আমরা অনেক কিছু ধরা পড়ে এক্সট্রা আরো হ্যাঁ, অনেক হ্যাঁ, কিছু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে তো সেগুলো সম্পর্কে তুই যদি বলিস যে এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রে সেটা হয়? বা হলে সেটা কি, কি ধরনের ডিসঅর্ডার বা ডিসেবিলিটির কথা আমরা বলতে পারি? হ্যাঁ, সেটা অবশ্যই হয়। আমি হুম, অনেকগুলোই হয়। ১ম এ যেটা বলবো আমাদের, যেটা আমরা হুম। শুনে থাকি খুব ADHD, আচ্ছা। যেটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটা একটা হুম, হুম, হতে পারে। হুম, হুম, আচ্ছা, অটিজম হতে পারে। অটিজম হুম, স্পেকট্রাম ডিসঅর্ডার যাকে আমরা ASD বলে থাকি। হুম, হুম। আচ্ছা, এছাড়া ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার হতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মুড ডিসঅর্ডার হতে পারে। হুম, অ্যাংজাইটি বেড়ে যেতে পারে। অ্যাংজাইটি প্রবলেম ডিসঅর্ডার যেটাকে বলতে পারে। ডিপ্রেশন হতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপর মুভমেন্ট ডিসঅর্ডার হতে পারে। আচ্ছা, আচ্ছা। এটা। এই মানে মোটামুটি এই জিনিসগুলো ইন্টেলেকচুয়াল এই ব্যাপারগুলো ডিসঅর্ডার এর সাথে, সাথে দেখা যেতে পারে। দেখা যেতে পারে। আচ্ছা, হুম। বুঝতে পেরেছি। আচ্ছা মানে এরপরে তোর কাছে যেটা মানে তুই সেটা আ আগে হয়তো আমাদের বললিও সেটা হচ্ছে মানে এই ডায়াগনোসিস ব্যাপারটা যে আইকিউ দিয়ে আমরা একমাত্র মেজার করতে পারছি যে ব্যাপারটা হচ্ছে কিনা। কিন্তু একটা আমাদের মিসকনসেপশন আ সেই জায়গাটাও থাকছে সেটা হচ্ছে সবসময় যে আইকিউ কম হলেই যে ব্যাপারগুলো হচ্ছে সেটা নয়। না। আবার বেশি হলেও প্রবলেম গুলো হতে পারে। আবার কম হলেও আমরা এমন কিছু মানে আমরা সেটাকে অ্যাডাপ্ট করতে পারি। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলো অ্যাডাপ্ট আমরা হুম। করতে পারছি। এবার দেখ আমি বলব যে এই যে মোটামুটি যে আমরা ডায়াগনোসিস করব যে আইকিউ, হুম, উম হুম, তার মানে সে ইন্টেলেকচুয়াল ডিসেবল কিনা, এটা কিন্তু আমরা হুম। একটা মাল্টিপল স্টেপ দিয়ে ডায়াগনোসিস করতে হবে। এই নয় যে একটা স্টেপেই করতে পারবো। আমাদের আচ্ছা। বিভিন্ন রকম ধর আ মানে টেস্টেরও দরকার, আইকিউ হুম, টেস্টের দরকার। সব রকম হুম, মিলিয়ে আমরা কিন্তু একটা ডায়াগনোসিস করব। এছাড়া বিভিন্ন রকম মেডিকেল টেস্ট, যেমন ধর মানে ব্রেনের কন্ডিশনটা কি সেটা জানার জন্য হুম, বিভিন্ন রকম মেডিকেল টেস্ট করব, আইকিউ টেস্ট করব। এই হুম। মানে এই জিনিসগুলো করেই কিন্তু আমরা লেভেলটা বুঝতে পারবো। আমরা কিন্তু ধর মানে এই ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডারটাকে আমরা মোটামুটি ৪ টে লেভেলে ভাগ করতে পারি। একটা আচ্ছা। হচ্ছে মাইল্ড, মডারেট, হুম, সিভিয়ার হুম। আর প্রোফাউন্ড। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা ধর আইকিউ টেস্ট দিয়ে ধরতে পারি যে মানে যেটা জানতে পারি যে তার কি মাইল্ড, নাকি হুম, মডারেট, নাকি সিভিয়ার, নাকি প্রোফাউন্ড। এই জিনিসগুলো হুম। আমরা ডায়াগনোসিস করতে পারি আরকি। আচ্ছা, আচ্ছা। আর মানে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টও করতে পারবো। হুম। আচ্ছা। মানে মাইল্ড আ মানে প্রত্যেকটা স্টেজ আছে আরকি। মানে মাইল্ড লেভেলে হ্যাঁ, আমরা কিছুটা করতে পারছি, হ্যাঁ। এবার মডারেট লেভেলে হ্যাঁ, হ্যাঁ। হুম, এবার আমরা তোর এটা প্রশ্ন থাকতে পারে আমরা কি করে বুঝবো যে মাইল্ড, মানে মাইল্ড হুম। কখন হচ্ছে আরকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধর মোটামুটি যারা মাইন্ড লেভেলে থাকে তাদের হুম, ক্ষেত্রে হুম। ধর ইন্টেলিজেন্স লেভেলটা ৯ থেকে ১২ বছরের মধ্যে থাকে। 9 to 12 ইয়ার্স এর মধ্যে থাকে আরকি। এবং মানে আচ্ছা। হুম, এদের ধর ইন্টেলিজেন্স লেভেলটা কম থাকে কিন্তু হুম, হুম। তাও ইন্ডিপেন্ডেন্টলি সব কাজকর্ম মানে করতে পারে। মানে তাদের মানে যেটা হয় ৯ থেকে ১২ বছরের বাচ্চাদের মতো তাদের সমস্ত রকমের যে হ্যাঁ, মানে ক্ষমতাগুলো সেরকম থাকছে আরকি। ক্ষমতাগুলো থাকে মানে হ্যাঁ, সেরকম লেভেলের থাকে। এটা হচ্ছে মাইল্ড এর ক্ষেত্রে। আর হুম, আমরা মোটামুটি ধর ইন্টেলেকচুয়াল ডিসেবল যারা মানে হয় তার হুম। 85% এ কিন্তু মাইল্ড এর মধ্যেই পড়ে। আচ্ছা, আচ্ছা। মানে হুম, বেশিরভাগই মাইল্ড। মানে হুম, এম হুম, এটা বলতে পারিস মানে এই যে ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার, ওটা হুম, কিন্তু যে হুম, খুব কমন তা না। 1 to 3% দেখা যায় আরকি হোল হুম, হুম, হুম। ইয়েতে। তো আচ্ছা, তাদের মধ্যে বেশিরভাগই বলতে পারিস মাইল্ড এর মধ্যেই পড়ে। আচ্ছা। 85%। আর এবার আমরা যদি মডারেটটা দেখি, হুম, মডারেটটা হুম। কিন্তু ধর 6 to 9 ইয়ার্স।
এর আচ্ছা। মতন ইন্টেলিজেন্স লেভেলটা থাকে। তাদের ক্ষেত্রে ধর মানে ওই যে তোকে আগে যেটা বললাম যে মাইল্ড হয়তো একটা কাজ যত কম সময়ে শিখতে পারে, মডারেটের ক্ষেত্রে সেটা হয়তো আর একটু বেশি সময় লাগে। আচ্ছা। এইটা সিভিয়ারটা বলতে পারিস 3 to 6 ইয়ার্স। আচ্ছা আচ্ছা। প্রোফাউন্ডটা আরো সিভিয়ারের কম। প্রোফাউন্ডটা বিলো 3। বিলো 3। আচ্ছা। প্রোফাউন্ডের ক্ষেত্রে বলতে পারিস মানে ওরা নিজেরা সেরকম কিছু মানে করতেই পারে না, ওদের লাইফ লং একটা হেল্পের দরকার হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে সবসময় তাদের একটা সবসময় একজনকে একটা দরকার হয়। দরকার। যেটা মাইল্ডরা করতে পারে নিজেরাই আস্তে আস্তে, কিন্তু হ্যাঁ, আরো বাড়তে সিভিয়ার থাকে। সিভিয়ারদেরও দরকার। সিভিয়ারদের দরকার পড়ে, কিন্তু সিভিয়ারদের হয়তো সবসময় দরকার লাগছে না, কিন্তু আচ্ছা প্রোফাউন্ডের ক্ষেত্রে কিন্তু এটা সবসময় প্রয়োজন পড়ে আর কি, হেল্পের আচ্ছা দরকার হয়। আচ্ছা। তো মানে এই আর আমরা কি। একটা আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি যে এর থেকে বেরোনোর উপায় কি? আর বুঝবো কিভাবে বুঝবো বাচ্চার এই কন্ডিশন আছে? আ বোঝার ব্যাপারটা তো তুই বললি। একটা হ্যাঁ, কিভাবে হুম, দেখুন এটা একটা বলবো যে মানে বেরোনোর উপায় এর থেকে এক হচ্ছে আমরা প্রিভেনশনটা নেব, যত প্রেগন্যান্সি হুম, টাইমে যত পারবো, যেটা বললাম এই সাবধানে থাকবো। এবার মানে জেনেটিক প্রবলেমটাকে তো আর মানে খুব একটা সহজে বেরোনো যায় না আর কি ওটা থেকে। তো যাই হোক মানে আ মানে তার আগের অন্যান্য কন্ডিশন গুলোকে আমরা কিরকম কন্ডিশন ভাবে গুলো মানে কিভাবে আমরা মানে অন্যান্য তার যেগুলো মোকাবিলা করতে পারি? হ্যাঁ, যতটা আর কি সাবধানে থাকা যায়। এই যে বললাম যে অ্যালকোহল ইয়েটা আ সব মানে একদম কমিয়ে মানে না, হুম, প্রেগন্যান্সি টাইমে অ্যালকোহলটা কনজিউম না করাই ভালো। এছাড়া একটা ডাক্তারের আন্ডারে থাকবো হুম, আমরা। সেটা একটা হুম, মানে সুবিধা। আর একটা টেস্ট করিয়ে নেওয়া যে বাচ্চার কন্ডিশন ঠিকঠাক আছে কিনা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। হুম, সেটাও একটা মানে উম হুম, সেটাও দরকার আরকি। সেটা করলেও আরকি আমরা জানতে পারি বা যদি ধরুন ধরা পড়ে তাহলে আমরা কিভাবে সেটা থেকে হুম, মানে কিভাবে বেরোবো, ডাক্তারের পরামর্শ নেওয়া। এগুলোই আরকি। বুঝতে পেরেছি। আর একটা কমেন্ট আছে। হুম। এবার তোর কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যেটা আ মানে কোর বিষয়টা, মানে যেটা মেইন আমাদের আজকে মানে সেটা হচ্ছে যে এই আইডি ধর হয়ে গেল। জেনেটিক্যাল কারণে হোক হ্যাঁ, বা হ্যাঁ। কিছু একটা কারণে হোক হলো। এইবার এখান থেকে আমরা আ মানে ওটা হওয়ার তো আমাদের কোনো কিছু উপায় নেই যে মানে ওটাকে আমরা প্রিভেন্ট করাটা খুব চাপের, এবং হ্যাঁ, ওটার হ্যাঁ, সাথে আমরা বেসিক্যালি আমাদের নিজেদেরকে ট্রিটমেন্ট কিভাবে আমরা করব? মানে তোর কাছে যেটা জানতে চাই যে ট্রিটমেন্ট প্রসিডিউর কি হবে? মানে কারো একটা আইডি হয়েছে এবং তাকে কিরকম ভাবে ট্রিটমেন্টের প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হবে এবং কি ধরনের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট এর মধ্যে দিয়ে যেতে হবে? এবং আরেকটা জিনিস জানতে চাইবো যে স্পেশাল এডুকেটর যারা আছে, মানে যারা হ্যাঁ, হ্যাঁ। যারা করছেন, তাদের ভূমিকাটা কোথায়? মানে এখানে কিরকমভাবে তারা ভূমিকা পালন করছে এই আইডির ক্ষেত্রে? এই ব্যাপারটা যদি আমাদেরকে তোরা তুই একটু বিশদে আমাদের সাথে আলোচনা করিস আরকি। আচ্ছা, এবার ধর মানে ফার্স্ট একদম স্পেশাল এডুকেটর যারা তারা ধর ফার্স্ট এ ডায়াগনোসিস করছে যে হুম, মানে তার কন্ডিশনটা কিরকম? মানে তাকে আমরা হুম, কিভাবে ট্রিট করতে পারি? সবাইকে তো আমরা একভাবে ট্রিট করতে পারব না। ধর হুম, যারা মাইল্ড তাদের আমরা একরকম ট্রিটমেন্ট করব। যারা মডারেট তাদের আমরা একরকম ট্রিটমেন্ট করব। আর হুম, সিভিয়ার যারা মানে ৪ টে লেভেলকে আমরা ৪ ভাবে ট্রিট করব আরকি। হুম, হুম, তো ১ম ধর মানে উম যাদের মানে এডুকেশন দেওয়া যায় তাদের আমরা মানে পড়াশুনোর ক্ষেত্রে, যারা স্পেশাল এডুকেটর তারা পড়াশুনোর ক্ষেত্রে বিভিন্ন রকম সাহায্য করে থাকে। তারপর ধর হয়তো মানে একজন মানে যেটা বললাম যে একটা মানে যারা ধর intellectual disable তাদের হয়তো কোনো একটা জিনিস ধরতে বা হুম, মানে পড়তে একটু সময় লাগছে। এবার হুম, সেটাই হুম, স্পেশাল এডুকেটর এর কাজ হচ্ছে ধৈর্য ধরে তাকে হুম, জিনিসটাকে শেখানো। ধর হুম, বারবার করে হুম, শেখানো। সেটা ধর হুম, মানে ডোমেস্টিক লেভেলেও বলতে পারিস, অ্যাডপটিভ লেভেলেও বলতে পারিস বা হুম, লার্নিং এর ক্ষেত্রেও বলতে পারিস। উম সব ক্ষেত্রে। মানে হুম, হ্যাঁ, বিভিন্ন ধর ছোটখাটো বাড়ির কাজকর্ম শেখানো বলতে পারি। হুম, যাতে তারা মানে
এটার অ্যাকচুয়াল আমাদের উদ্দেশ্যটা তো ভবিষ্যতে যারা ধর মানে হুম, এটা একটা খুব কঠিন সত্যও বলতে পারিস যে সারা জীবন আমাদের পাশে আমাদের মা বাবা বা কেউ থাকবে না, হুম, যাতে তারপরে তারা অন্তত নিজেরা একটু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে আর কি, এটাই চেষ্টা আমাদের। হুম, হুম, হুম। যে তো হুম, এবার ধর মানে কি রকম যারা যেরকম লেভেলের যে ধর মানে পড়াশোনাটা কিছুটা করতে পারছে তাদের হয়তো মানি ম্যানেজমেন্ট করা বল বা নিজের আচ্ছা, নাম সাইন করা এইসব হুম, জিনিসগুলো শেখানো আর কি। হুম, হুম। আচ্ছা, মানে এইগুলো এটা একটু এলাবোরেট করতে পারিস যে কিরকম ভাবে ম্যানেজমেন্টটা করা হয় আরকি। ধর তুই একটা উদাহরণ আমি তোকে বলছি, ধর একটা কন্ডিশন। সেটা হচ্ছে ধর কারো একটা আ মডারেট লেভেলের আইডি রয়েছে। তো হুম, সেটা তুই যেটা বললি যে মডারেট লেভেলে ৬ থেকে আ ৯ বছর। হ্যাঁ, হ্যাঁ, যেটা তো এবার তার ৬ থেকে ৯ বছরের মানুষের মতো তার একটা তার আ আ ইন্টেলিজেন্ট লেভেল, হ্যাঁ, হ্যাঁ, ইন্টেলিজেন্স, তারপরে তার সোশ্যাল স্কিলটাও সেরকম। তার মানে যদি আমরা দেখতে পাই সেটা একটা প্রচন্ড বাবা-মার কাছেও চিন্তার। আ মানে সমাজেও তার তো সে তো বড় হচ্ছে। ধর তার বয়স হচ্ছে আস্তে, আস্তে বাড়ছে। তো সেক্ষেত্রে মানে একজন স্পেশাল এডুকেটর সেটাকে কিরকমভাবে সেই ম্যানেজমেন্টটা করবে বা তাকে কিরকমভাবে ট্রেনিং দেবে, আ সেটা যেটা তাকে প্রচন্ড রকমভাবে তার জীবনে একটা মানে সে যাতে চলতে পারে, মানে এফেক্টিভ হতে পারে। এটা তুই যদি আমাদেরকে বলিস। ধর ফার্স্ট অফ অল যেটা করা হয় আমাদের ক্ষেত্রে, আমাদের একটা হুম, স্পেশাল এডুকেটর নিয়ে আছে আইইপি, আচ্ছা, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম। আমরা ধর আচ্ছা, ১ম এ যে হুম, মানে একজন ধর মানে intellectually ডিসেবল যে বাচ্চা আসছে, তাকে হুম, ধর আমরা অ্যাসেস করে দেখে নিই যে তার লেভেলটা কিরকম। হুম, তারপর হুম, হুম, ধর সেই অনুযায়ী তার একটা রুটিন বা তৈরি করা হয় যে মানে আমরা একটা গোল সিলেক্ট করি। তাকে ধর হুম, ৬ মাসের মধ্যে আমি এই জিনিসগুলো শেখাতে চাই। দিয়ে আচ্ছা। তারপর আমরা গোল সেই সেট করে করা হয়। হুম, গোল সিলেক্ট করে করা হয়। এবার হুম, তারপর হুম, তার পেরেন্টস কেও ট্রেনিং দেয়া হয়। ধর আমরা করাচ্ছি, এবার তার পেরেন্টস কেও বলা হয় যে তারাও মানে প্যারেন্টাল কাউন্সেলিং যাকে আমরা বলে থাকি আরকি, হুম, সেটাও করা হয়। তারাও যেন বাচ্চাকে এইভাবে ট্রিট করতে পারে। হুম, ধর আমরা কোনো একটা জিনিস শেখাচ্ছি, হুম, হুম, ভোকেশনাল সেখানে সেক্ষেত্রে আমাদের ভোকেশনাল ট্রেনিং দেয়া হয়। আচ্ছা, এবার হুম, এবার সেইটাকেই ধর বারবার হয়তো মানে ওই ৩ মাসে হয়তো বারবার তাকে সেই জিনিসটা করতে, করতে সে প্র্যাকটিস করতে, করতে তার একটা হ্যাবিচুয়েশন চলে আসে। হুম, সেইভাবেই ধর তাদের ট্রেন করা হয়। আবার ধর মানে ওই ৩ মাসের জন্য কয়েকটা গোল নিয়ে নিলাম। ধর বলছি। হুম, তারপর আমরা একটা এক্সাম নিয়ে দেখে নিলাম যে সে কতটা প্রোগ্রেস করেছে বা তার কি আরো প্রোগ্রেসের দরকার আছে? যদি ধর দেখলাম যে না আরো দরকার, ট্রেনিং এর দরকার, তাহলে আমরা ওই গোল নিয়েই ফার্দার কাজ করব। আর অনেকের হুম, ক্ষেত্রে ধর দেখলাম যে সে ওই জিনিসটা ক্যাপচার করে নিচ্ছে, শিখে যাচ্ছে। হুম, তখন আমরা আবার নতুন গোল নিয়ে কাজ করব। আচ্ছা। তার এবার মানে এটা ছোট, ছোট গোল সেট, হ্যাঁ, বল? হুম, হ্যাঁ, এবার এটা এজের উপর ডিপেন্ড করছে। ধর হুম, যারা হুম, একটু অ্যাডাল্ট, যারা একটু বড়, তাদের ক্ষেত্রে হুম, আমরা কি করি, একটু ভোকেশনাল ট্রেনিং দেওয়ার চেষ্টা করি। ধর হুম, যাতে হুম, তারা হুম, ভবিষ্যতে যেমন তোকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে মানে হুম, ভোকেশনাল ট্রেনিং বলতে কি? সেগুলো হুম, ধর মানে বিভিন্ন ব্লক প্রিন্টিং ধর বা আচ্ছা, ব্রেসলেট হুম, মেকিং এই ছোট, ছোট কাজগুলো ওদের শেখানো হয়। যাতে আচ্ছা, ভবিষ্যতে ইন্ডিপেন্ডেন্টলি বা কোনো সংস্থা এনজিও আজকাল জানিসই বিভিন্ন ধরনের এনজিও এইগুলো নিয়ে হুম, কাজ করে। তারা ভবিষ্যতে বিভিন্ন এনজিওতে যদি যুক্ত হতে পারে। তো সেক্ষেত্রে এই আচ্ছা। ট্রেনিং গুলো দেয়া হয়ে থাকে। এবার খুবই বাচ্চাদের ইম্পোর্টেন্ট ক্ষেত্রে এটা। হ্যাঁ, হুম, হ্যাঁ। এবার হুম, বাচ্চাদের ক্ষেত্রে বলতে পারিস অনেক যারা ছোট বাচ্চা বা এটা বড়দের হুম, ক্ষেত্রেও বলা যায়। আ ধর বিভিন্ন রকম তাদের যে ডেইলি লিভিং এর ধর হুম, আ ঘুম থেকে উঠে ব্রাশিং হুম, এই ট্রেনিং গুলো দেয়া হয়ে থাকে। তারপর খাওয়া, নিজে ইন্ডিপেন্ডেন্টলি খাওয়া, ড্রেসিং হুম, এই ট্রেনিং হুম, গুলো দেয়া হয়ে থাকে। এবার আচ্ছা। হয়তো অ্যাডাল্টদের ক্ষেত্রে এই ট্রেনিং গুলো তাদের হয়ে যায়, তাদের দরকার হয় না। তখন আমরা হুম, ভোকেশনাল এর দিকে যেতে পারি ভীষণ বা যাই। হ্যাঁ, বুঝতে মানে যেটা হয় মূলত যে ছোট, ছোট গোল সেট করা হয় হ্যাঁ, এবং হ্যাঁ। সেই ছোট, ছোট গোল সেট কি করে সেটাকে অ্যাচিভ করা যায় তার দিকে সেটাই
তার দিকে প্রত্যেকটা একটা লক্ষ্য রাখা। প্রসেস, মানে একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্যে দিয়ে তারা প্রসেস। মানে স্পেশাল হ্যাঁ, এডুকেটররা তৈরি করে আরকি। এবং হ্যাঁ। সেটা খুবই টেকনিক্যাল ওয়েতে আরকি টেকনিক্যাল ব্যাপারটা। ওয়েতে এবং সেখানে ধর তাদের বাবা-মাকেও বলা হয় শুধু হুম, ধর মানে স্কুলে প্র্যাকটিস করালেই হয় না, বাড়িতেও যদি সেগুলো করে, হুম, মানে বাড়িতেও বাবা-মাকেও সেগুলো গাইড করা হয় যে কি করে তারা প্র্যাকটিস করাবেন। বা ধর মানে পড়াশুনোর আমরা যে পড়াশুনো করাচ্ছি এছাড়া পাশে ধর আমরা পড়াশুনোও করাচ্ছি। তারও হুম, বিভিন্ন ধরনের ওয়ে থাকে। ধর হুম। ইজিয়েস্ট ওয়ে যা মানে যেই ওয়েটা দিয়ে ওরা আরকি তাড়াতাড়ি ক্যাপচার করে নিতে পারে বা শিখে নিতে পারে। সেটা সেটা মানে একটা ট্রেনিং এর মধ্য দিয়ে ট্রেনিং তোরা হ্যাঁ, হ্যাঁ, সেটা শেখে। প্রসেস একটা হ্যাঁ, হুম, মানে ঐরকম। হুম, হুম। আর মানে যেটা তুই বললি ভোকেশনাল ট্রেনিং এর কথা, মানে আমি দেখেছি এরকম যে তারা ছোট, ছোট যেটা বললি তো হ্যান্ডক্রাফট এর বিভিন্ন জিনিস হ্যাঁ, তারা বানাচ্ছে। জিনিসপত্র বানানো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে মানে যে যেটা ভালো পারে বা পারে। তাকে সেটা শেখানো হচ্ছে আস্তে, আস্তে। সেখানের ক্ষেত্রেও ধর অ্যাসেসমেন্ট করে নেওয়া হয়। এক তো ধর মানে আমরা ওদের সাথে থাকতে বুঝতে পারি যে কার কোন হুম, দিকটাতে ধর মানে কে কোন দিকটা করতে পারবে, ভালো করতে পারবে। হুম, সেক্ষেত্রেও হুম, সেখানে অ্যাসেস করা হয় যে কে কোন কাজটা ভালো করতে পারছে। সেই অ্যাসেস হুম, করে তাদের ট্রেনিং দেয়া হয়। ধর কেউ হয়তো ব্লক প্রিন্টিংটা ভালো করছে। কারোর হয়তো হুম, হুম। বলতে পারিস গ্রিপিং এ প্রবলেম থাকে। তারা হয়তো ব্লকটা করতে পারছে না। আচ্ছা, তখন তাকে অন্য কিছু একটা কাজ অন্য দেওয়া কিছু হয়। করা হয়। এবার অনেকের কি থাকে ধর বড় জিনিসটা গ্রিপ করতে পারছে কিন্তু ছোট জিনিস গ্রিপ করতে পারছে না। আচ্ছা। উম এবার যখন ছোট জিনিস গ্রিপ করতে পারছে না, ধর আমরা এই ব্রেসলেট মেকিং দেখি অনেক সময়। হুম, তখন হুম, হুম, তাকে হুম, আমরা সেইগুলো করাতে পারব না। কেন হুম, ছোট গ্রিপ করতে পারছে না। আচ্ছা, আচ্ছা, এইরকম। বুঝতে পেরেছি। আরেকটা কমেন্ট আমরা নিচ্ছি, সেটা হচ্ছে একজন কমেন্ট করেছে যে, "গুড ক্যারি অন ডিয়ার। দিস কাউন্সেলিং ইস ভেরি মাচ নিডেড।" অবশ্যই মানে কাউন্সেলিং তো খুবই দরকারি এবং এক্ষেত্রে মনে হয় আ দুতরফা কাউন্সেলিং খুব দরকারি। মানে হ্যাঁ, বাবা-মাদেরও একটা কাউন্সেলিং বাবা-মায়েরও দরকার পড়ে দরকার। হ্যাঁ, এবং আ যার অনেক ইন্টেলেকচুয়াল কিছু ডিসেবিলিটি তার তারও অনেক দরকার। কিছু আমরা দেখি যে বাবা-মারা অনেক সময় ভেঙে পড়েন। তো তাদের ক্ষেত্রেও বলব যে বাবা-মায়েদের যে আপনারা ভেঙে না পড়ে এগিয়ে যান, বাচ্চাদের সাপোর্ট করুন। তারা নিশ্চয়ই হুম, ডেভেলপ করবে ইয়েতে। হুম, বুঝতে পেরেছি। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস তোর কাছে জানতে চেয়েছি, সেটা হচ্ছে ধর সমাজের কথা যদি বলি। হুম, আ এক্ষেত্রে সমাজের দৃষ্টিভঙ্গিটা তো এই ধরনের মানুষ যারা রয়েছে, যাদের এই ধরনের ডিসেবিলিটি রয়েছে তাদের একটু একটু অন্যরকম। মানে আমরা তো তাদেরকে অন্যরকম ভাবে একটু দেখি। তো হ্যাঁ, সেটা কিরকম ভাবে বদলানো যেতে পারে? মানে সেটা তো ১ নম্বর আমাদেরকে শিক্ষিত হতে হবে। প্রপার শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রপার এটা আমাদের আমাদের শিক্ষিত হতে পারে। আমাদেরই পরিবেশে ধর মানে আমাদেরই সবাইকে বলতে হবে। আজ আমি তোকে বলব, তুই একজনকে বলবি। সেক্ষেত্রে আ মানে এইভাবেই আমাদের মানে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে পারে হবে। কারণ আ এটা তো কেউ ইচ্ছে করে করে না, এই জিনিসটা। ধর মানে এটা একটা জেনেটিক বা বলতে পারি সেটা মানে মানুষের যার ক্ষেত্রে আমাদের যখন তখন যার সাথেই হতে পারে এই কন্ডিশন। তো সেক্ষেত্রে আমরা যদি একটু দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করি, তাদের আমরা একটু অন্য চোখে দেখি। তো মানে আমরা যদি একটুখানি বেশি সেনসিটিভ হই তাহলে মনে হয় আমাদের সমাজটা পরে আরো উন্নত হবে। আশা করি। একদম আমাদের মানে আলোচনার যে আজকে মোটোটা ছিল সেটা এটাই ছিল যে, এই intellectual disability নিয়ে আমাদের অনেকের অনেক রকম misconception রয়েছে। আমরা জানিও না অনেকে অনেক এই intellectual disability নিয়ে। এবং কি কারণে হয়, কি, কি symptoms হচ্ছে, মানে কিভাবে আমরা বুঝবো সেটা একটা। এবং এই ট্রিটমেন্ট procedure বা ম্যানেজমেন্ট procedure এর কথা তুই যেটা বললি, সেটাকে মানে সেটা আমরা আমাদের জানতে পারলাম এবং যেটা আমাদের মেইন মোটো ছিল যে মানুষকে এই বিষয়টা সম্পর্কে আরো বেশি জাগ্রত করা। সচেতনতা, তাদের হ্যাঁ। হ্যাঁ, সচেতন করা এবং আমরা যেন এই এই আ যে ডিসেবিলিটি গুলোর দিকে মানে আ খাটো চোখে না দেখি এবং সেটাকে যদি না, বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা প্রবলেমটা করি আমরা। হ্যাঁ, এইটাই আমাদের মেইন মোটো ছিল। আ তো আশা করি যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছিলাম সেটা হচ্ছে intellectual disability এবং এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে একটা কিছুটা ধারণা আমরা দিতে পারলাম। আ এবং পরবর্তীকালে এই যে বিভিন্ন রকমের ডিসেবিলিটি রয়েছে।
সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আরো ধীরে ধীরে কথা বলবো, জানার চেষ্টা করবো। এবং সর্বোপরি সুরঞ্জনাকে আবার অনেক ধন্যবাদ। আমরা আমাদের ডিসকাশনটা আজকে এখানে এন্ড করছি। আপনাকেও ধন্যবাদ অনেক। অনেক অনেক ধন্যবাদ সুরঞ্জনাকে। আমি পরবর্তীতেও চাইবো সুরঞ্জনা যেন আমাদের সাথে থাকে। তো আপনাদের এই ডিসকাশনটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি অবশ্যই কোন রকমের মতামত থেকে থাকে এই বিষয় নিয়ে বা আরো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাতে পারেন। আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করার। কারণ এই যে আলোচনাগুলোর মূল আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে মানুষকে সচেতন করা মানসিক স্বাস্থ্য নিয়ে, শারীরিক স্বাস্থ্য নিয়ে এবং সামাজিক স্বাস্থ্য নিয়ে অবশ্যই। সেগুলো নিয়ে মানুষকে সচেতন করা, মানুষকে একটা মানে যে আমরা অনেক রকম আমাদের মিসকনসেপশন থেকে থাকে বিভিন্ন বিষয় নিয়ে। এই যে প্রবলেম গুলো আমাদের হয় সেগুলো নিয়ে। তো সেগুলো সম্পর্কে একটু সচেতন করা, এগুলো এই ব্যাপারগুলোকে একটু সায়েন্টিফিক ওয়েতে জানানো, এটাই জাস্ট একটা লক্ষ্য থেকে থাকে। তো এটাই বলার ছিল। তো আপনারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আ সুরঞ্জনাকে আবার অনেক অসংখ্য ধন্যবাদ। তোকেও আ থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। একদম না, অবশ্যই তোকে আরো পরবর্তীতে আমাদের বিভিন্ন ডিসকাশন অবশ্যই তোকে চাই। তো আজকের মতো আমাদের আলোচনাটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে অসংখ্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকো।